আমরা নতুন একটা চ্যাপ্টার পড়ব, নতুন একটি অধ্যায়। সেটা হচ্ছে পরিমিতির প্রথম অধ্যায়। সেটা হচ্ছে আয়ত ঘন। আয়ত ঘন আয়ত ঘন বা একে বলা হয় সমকোণী চৌপল। সমকোণী চৌপল, আয়ত ঘন বা সমকোণী চৌপল। কারণ প্রথমে আমরা বুঝবো যে আয়ত ঘন বা সমকোণী চৌপল জিনিসটা কি। সেটার জন্য আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে। সেটা হচ্ছে কিরকম না, আমরা আয়তক্ষেত্র সবাই জানি। আয়তক্ষেত্র কি হয় না, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এর নাম দিয়ে দিলাম এবিসিডি। এবিসিডি একটা আয়তক্ষেত্র। এক্ষেত্রে কি হয় না, আমরা আয়তক্ষেত্রটাকে সবসময় একটা সমতলের উপর আঁকি। এর ক্ষেত্রে দেখো একটা আয়তক্ষেত্রকে যদি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটো যদি আমরা জানতে পারি, তাহলে আয়তক্ষেত্র সম্পর্কে সবকিছুরই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় না, এর পরিমাপযোগ্য দুটি মাত্রা থাকে। কি কি? একটা মাত্রা হচ্ছে দৈর্ঘ্য, আর একটা হচ্ছে প্রস্থ। অর্থাৎ এর পরিমাপযোগ্য মাত্রা হচ্ছে কটা না, দুটি। তা দুটি মাত্রা থাকার জন্য এইটাকে বলা হয় 2D ফিগার। 2D মানে 2 ডাইমেনশনাল ফিগার। এই ডাইমেনশন কথার মানে হচ্ছে মাত্রা। তাহলে আয়তক্ষেত্র বা আমরা যদি বর্গক্ষেত্র বলি, বর্গক্ষেত্র সেক্ষেত্রেও কি হয় না, যদিও বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা একটা জিনিস পাই, একটা জিনিস যে হয় শুধু দৈর্ঘ্য। যদি সব বাহুগুলো সমান হয় তাহলে আমরা যে কোনো একটা মাপলেই অন্যটা পেয়ে যাই, তবুও আমরা এই দিকের একটা বাহু দরকার হয় আর এই দিকের একটা বাহু। কিন্তু আয়তক্ষেত্রের স্পেশাল কেস হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এক্ষেত্রেও কিন্তু এ হচ্ছে 2D ফিগার, অর্থাৎ এটাও 2 ডাইমেনশনাল ফিগার, অর্থাৎ এর পরিমাপযোগ্য দুটি রাশি আসে। সেজন্য এর মাত্রা হচ্ছে 2। কিন্তু এবার যদি আমরা একটু অন্যরকম একটা ছবি দেখি, যেমন মনে করো একটা ইট। আর আমরা ইটের ছবি দেখছি। আমরা যদি ইটটাকে যদি আঁকার চেষ্টা করি, এরকম হবে। এটা হচ্ছে একটা ইট। তার ইটটাকে মাটিতে রাখলে এর নিচের যে অংশটা, এটা কি হচ্ছে না, এইটা আমাদের মাটিতে লেগে রয়েছে। আর বাকি অংশটা মাটি থেকে উপরের দিকে উঠে আছে। সেই জন্য এখানে কিন্তু আর মাত্রা দুটো নেই। কিরকম না, ইটটার একটা দৈর্ঘ্য হয়, ইটের একটা প্রস্থ হয়, আর ইটটা কতটা উপরের দিকে উঠে আছে অর্থাৎ এটা একটা উচ্চতা হয়। তাহলে এর ক্ষেত্রে আমরা কি পেলাম না, পরিমাপযোগ্য তিনটে রাশি বা তিনটে মাত্রা আছে। এটা হচ্ছে তিনটে মাত্রা। তাহলে একে কি বলবো আমরা? তিনটে মাত্রা কি কি না, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে তিনটে মাত্রা হয়ে গেল। তা তিনটে মাত্রা আছে মানে এটা কি হবে, একটা, যাকে বলা হয় 3D ফিগার। 3 ডাইমেনশনাল ফিগার। 3D ফিগার মানেই তার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে। অর্থাৎ আমরা তিনটে মাত্রাটা মাপতে পারবো। সেই জন্য এটাকে বলা হয় একটা 3D ফিগার। তো এখান থেকে আমরা একটা কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম যে আয়ত ঘন বা সমকোণী চৌকোণ, এটাকে আয়ত ঘন বলা হয় বা সমকোণী চৌকোণ। সমকোণী চৌকোণ কেন বলা হয় সেটা একটা ব্যাপার আছে। যেমন ধরো এই যে ইটের ভূমি, এটা এর নিচের যে অংশটা থাকে এটাকে বলা হয় ভূমি। ভূমির উপরে এই পাশের যে দেয়ালগুলো সব লম্বভাবে দাঁড়িয়ে আছে, এটাও লম্বভাবে দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু দেয়ালে হেলে নেই। পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে। অর্থাৎ ভূমির সঙ্গে মানে পাশের যে তলগুলো, সেই তলগুলো সব কি আছে না, পরস্পর লম্বভাবে দাঁড়িয়ে আছে তলগুলো। সেই জন্য একে বলা হয় সমকোণী চৌপল। কি বলা হয়? সমকোণী চৌপল। আয়তঘন যা, সেটাকেই বলা হয় সমকোণী চৌপল। ঠিক আছে। এবার তাহলে আর একটা কি পেলাম না, যেটা নিচে থাকে এটাকে বলা হয় ভূমি। তাহলে এটা আয়তঘনর আমরা
কি শিখলাম না, একটা আয়তঘনের মাত্রা 3, অর্থাৎ এটা ত্রিমাত্রিক ছবি বা 3 ডাইমেনশনাল ফিগার। 1, 2, এর তলগুলো সব ভূমির সঙ্গে লম্বভাবে থাকে, সেই জন্য এটাকে বলা হয় সমকোণী চৌপল। আচ্ছা, এরপর আমরা একটা আয়তঘন আঁকবো। আয়তঘন এঁকে এর বিভিন্ন অংশগুলোকে চিহ্নিত করব, অর্থাৎ এর কোন অংশটাকে কি বলা হয় সেগুলো আমরা দেখব। আমরা একটা আয়তঘন এঁকে ফেললাম। এইবার এই আয়তঘনর, যেমন আমরা একটা আয়তক্ষেত্র আঁকলে, আয়তক্ষেত্র আঁকার পরে তার শীর্ষবিন্দুগুলোকে আমরা ABCD দিয়ে লিখি, সেরকম এর ক্ষেত্রেও এই যে কোণগুলো আছে, কোণগুলোকে একটা আলাদা কালি দিয়ে মার্ক করছি, এগুলোকে আমরা নাম দিয়ে দিচ্ছি ABCD। এটা ভূমিটা হয়ে গেল ABCD। তারপর ধরো EFGH। তাহলে এখানে কি করলাম না, আমরা একটা আয়তঘন আঁকলাম, আয়তঘন এঁকে তার শীর্ষবিন্দুগুলোকে নাম দিয়ে দিলাম ABCDEFGH। তাহলে এখানে আমি কতগুলো শীর্ষবিন্দু এঁকেছি না, বা একটা আয়তঘনে কটা শীর্ষবিন্দু হয় না, আয়তঘন শীর্ষবিন্দু কটা হলো না, 1 2 3 4 5 6 7 8। তাহলে শীর্ষবিন্দু হচ্ছে 8টা। এরপর এই যে ধরো নিচের দিকে মাটিতে যেটা লেগে আছে, একটা ইটকে মাটিতে রেখে দিলে মাটিতে যে অংশটা টাচ করে আছে, এইরকম এরকম এই যে অংশগুলো আছে, এই অংশগুলো হচ্ছে কিন্তু এক একটা তল। এরকম এইরকম কতগুলো আছে না, নিচে একটা আছে, উপরে একটা হবে, এবং উপরের দিকে একটা তল আছে, তারপরে সামনের দিকে একটা তল আছে, পিছনের দিকে একটা তল আছে, সাইডে একটা তল আছে। এরকম করে তাহলে মোট কতগুলো তল পাওয়া যাবে না, আমরা যদি একটা ছোট্ট উদাহরণ নিয়ে নিই। ধরা যাক আমার কাছে একটা ছোট্ট ডায়েরি আছে। এই ডায়েরিটা মনে করো একটা ইটের মতো বা একটা আয়তঘন, এটা আয়তঘন। এর তল কতগুলো হবে না, সামনে একটা তল আছে, পেছন দিকে একটা তল আছে, তা দুটো হলো। এখানে একটা তল, এখানে একটা তল, এখানে একটা তল, এখানে একটা তল, 4টা। 4 আর 2 6। অর্থাৎ একটা আয়তঘন, তার তল সংখ্যা কত হবে না, তল সাইডে লিখছি। প্রথমে হলো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু আছে কটা, আমরা 8টা রেখেছিলাম। তল কটা পাচ্ছি, তল পাচ্ছি 6টা। এরপর নিচের যে এটা ABCD যেটা মাটিতে লেগে আছে, সেটাকে বলা হয় ভূমি বা বেস। আমি এটা সাইডে লিখে দিচ্ছি, এটাকে ভূমি বা বেস। তাহলে ABCD, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। এটা হলো। তারপর আর একটা জিনিস, এই যে কালো দাগ দিয়ে যে দাগগুলো টানা হয়েছে, এগুলো কি না, দুটো তল এক জায়গায় এসে লেগেছে। তাহলে ওই দুটো তল এক যেখানে মিলিত হচ্ছে, সেইগুলোকে বলা হবে এক একটা ধার। মানে এই যে কালো রঙের রেখাটা, এটাকে বলা হবে ধার বা পার্শ্ব প্রান্তিকী। একে বলা হয় ধার বা পার্শ্ব প্রান্তিকী। এবার তোমরা এই ছবিটা গুনে ফেলো যে কতগুলো ধার বা পার্শ্ব প্রান্তিকী হচ্ছে। তাহলে নিচে কটা হচ্ছে, 1টা 2টা 3টা 4টা, উপরে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে এই পার্শ্বপ্রান্তিক কতগুলো পেয়ে গেলাম আমরা, মানে পার্শ্বপ্রান্তিক পেয়ে গেলাম 12টা। তাহলে শীর্ষবিন্দু 8টা, তল সংখ্যা 8টা, পার্শ্বপ্রান্তিকী 12টা। আরেকটা জিনিস সেটা হচ্ছে কিরকম, যখন আমরা আয়তক্ষেত্র আঁকি, আয়তক্ষেত্র আঁকার সময় কেমন হয়, ধরো এটা একটা আয়তক্ষেত্র বলে কর্ণ আঁকো, তা কি বলতে আমরা এই কোনাকুনি এই লাইনটা যোগ করে দিই, শীর্ষবিন্দুর সঙ্গে যোগ করে দিলে যেটা পাওয়া যায় সেটা কর্ণ। তাহলে একটা, আর এখান থেকে আরেকটা হবে, এটা হচ্ছে দুটো। তাহলে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ কটা হবে, কর্ণ হবে দুটো। এটা আয়তঘনের ক্ষেত্রে কি হবে, আয়তঘনের ক্ষেত্রে হবে কিরকম, একবারে
তাহলে উপরের যে তলটা আছে, উপরের তলের যে কোনো একটা শীর্ষবিন্দু নাও, এটার সঙ্গে ভূমিতে যে তলটা আছে তার দূরের দিকের বিন্দুটা নাও, এইটা। তাহলে এবারে এইটার সঙ্গে এইটাকে যোগ করে দাও। তাহলে কি হলো না, উপরের তলের একদম কোণ আর নিচের তলের উল্টো দিকের কোণ যোগ করলে একটা কর্ণ হলো। এরকম করে এই কোণের সঙ্গে উপরে 4টে কোণ আছে, উপরে আরেকটা কোণের সঙ্গে এটা যোগ করলাম, এই কোণটার সঙ্গে এটা যোগ করলাম। এরকম করে 4টা যে কোণ আছে, এই 4টা কোণ থেকে 4টা কর্ণ আঁকা যাবে। তাহলে এখান থেকে কি পেলাম, কর্ণ। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কর্ণ। এটা আয়তঘনে কর্ণ কটা পেলাম না, 4টা। তাহলে আমরা মোটামুটি আয়তঘন সম্পর্কে যতগুলো যা জিনিস আমরা জানার মোটামুটি আমরা এখন পর্যন্ত জেনে গেলাম। এবার স্ক্রিনে দেখো দুটো কোশ্চেন আছে। এই যে যেটা পড়ানো হলো সেখান থেকে আমরা কিন্তু এই দুটো কোশ্চেনের উত্তর দিয়ে দিতে পারবো। কিরকম, সমকোণী চৌপলের ড্যাশটি মাত্রা। তা সমকোণী চৌপলে কটি মাত্রা হবে, 3টে মাত্রা। আবার সমকোণী চৌপলের তল, তল সংখ্যা কত, তল সংখ্যা আমরা গুণে রেখেছি 6টা, তার তল সংখ্যা হয়ে গেল 6টা। তাহলে আমরা এইটুকু থেকে এই দুটো কোশ্চেন পেয়ে গেলাম। এবার এর 4 দেওয়ালের ক্ষেত্রফল। আচ্ছা, তার আগে একটা যে বলে দিই, ধরো আমাদের যে ঘর, আমাদের ঘর যে ঘরে আমরা থাকি, সেই ঘরে কি আছে না, সেই ঘরে একটা দৈর্ঘ্য হয়, একটা প্রস্থ হয়, একটা উচ্চতা হয়। তার মানে ঘরটাকেও আমরা ধরে নিতে পারি একটা আয়তঘন। তাহলে এবার তোমাকে বলা হয়, তোমাদের নতুন ঘর হয়েছে, নতুন ঘরে বললো যে 4টা দেওয়াল রং করতে হবে। 6টা দেওয়াল হয়, কিন্তু আমরা বললাম 4টা দেওয়াল রং করবো। 4টা দেওয়াল, কোন 4টা দেওয়াল না, 4 দেওয়াল মানে পাশের 4টা দেওয়াল, মেঝে এবং উপরের দিক এই দুটো বাদ, মোট 6টা তল। তার দুটো বাদ দিলে বাকি 4টা যে দেওয়াল থাকে, বলছে এই দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এই দেওয়ালের ক্ষেত্রফল সূত্র কি হবে না, 4 দেওয়ালের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে না, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। এবার দেখো 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে কি না, এই যে মেঝেটা ছিল, মেঝেটার পরিসীমা, তাহলে এটা হয়ে গেল আমাদের কি, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে এইটা হয়ে গেল আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল। এটা কখন লাগবে না, বলা হলো তোমাদের 4টা দেওয়াল রং করতে হবে। তো যখন আমরা রং করব, তখন ধরা যাক একটা এরকম দেওয়াল আছে, সে একটা এরকম একটা, ধরো আমরা দেওয়াল, একটা দেওয়াল আঁকলাম, এই একটা দেওয়াল আছে, এই দেওয়ালটাকে রং করতে হবে। রং করতে গেলে কোথায় রং করব, আমরা এই মাঝের এই অংশটা রং করব। এরকম করে মাঝের এই অংশটা রং করা মানে কি, এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এটা হলো একটা দেওয়ালে, তার 4টা দেওয়ালে কত হবে, সূত্র হচ্ছে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। ঠিক আছে, নেক্সট। এবার দেখো একটা ছবি এসছে, এই ছবিটা কিসের ছবি, আমরা যখন আয়তক্ষেত্র পড়তাম, আয়তক্ষেত্র পড়ার সময় আমরা দেখেছি যে যদি এরকম দৈর্ঘ্য আর প্রস্থ, আয়তক্ষেত্র মানে কেমন হয় আমরা জানি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বড় হবে, প্রস্থটা কিন্তু ছোট হবে, এটা হচ্ছে আয়তক্ষেত্র। কিন্তু এই আয়তক্ষেত্রটার যদি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়ে যায়, তখন সেটা কি বলি আমরা, বর্গক্ষেত্র। আমরা কি বলি, বর্গক্ষেত্র, তাই তো। একই রকম ভাবে যদি ধরা যাক একটা উম, আয়তঘন, সেটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, যেহেতু 3টে মাত্রা, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবাই যদি সমান হয়ে যায়, অর্থাৎ সমস্ত বাহুগুলো, এটা এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, তাহলে এরকম করে এই 3টে সমান মানে সব বাহুগুলো সমান হয়ে গেল। তাহলে সমস্ত বাহুগুলো যদি সমান হয়ে যায়, তখন এটা কি হয়ে যাবে, তখন এটাকে বলা হবে একটা ঘনক। তখন ওটার আয়তঘন থাকছে না, হয়ে যাচ্ছে কি ঘনক। যেমন বড় আয়তক্ষেত্র
সব দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে গেলে সেটা হয় বর্গক্ষেত্র। সেরকম একটা আয়তঘনর যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে সমান হয়ে যায় তখন সেটা হয়ে যাবে কি একটা ঘনক। তাহলে আমরা যখন স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছি ওটা একটা ঘনকের ছবি। এরপর আমরা দেখব আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে সূত্রগুলো আমরা পড়লাম সেগুলো ঘনকের ক্ষেত্রে কেমন হবে। আমরা কি কি শিখলাম না, আয়তক্ষেত্রে আয়তঘনর আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল শিখেছি। তাহলে এর ক্ষেত্রে কি হবে না, তাহলে ঘনকের 4 দেওয়ালের ক্ষেত্রফল তখন কি না, এটা সূত্রটা ছিল ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এটা হলো সূত্র। তাহলে ভূমির পরিসীমা, ভূমিটা কেমন না ঘনকের ক্ষেত্রে ভূমিটা হয় একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের আমি যদি প্রত্যেকটা বাহুকে এ ধরি তাহলে কত হবে 4 ইন্টু এ ইন্টু এর উচ্চতা সেটাও এ, তাহলে হয়ে যাবে কত 4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল তাহলে হবে বর্গ একক। অর্থাৎ 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘনকের 4 দেওয়াল ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কি হয়, ঘনকের প্রতিটি দেওয়ালের ক্ষেত্রফল সমান হবে এ স্কোয়ার। বাহু যদি এ হয় তাহলে প্রতিটি ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। এবার 4 দেওয়ার বলছে তাহলে হবে 4 স্কোয়ার। যদি বলে সমগ্র তল, সমগ্র তল মানে কি 4টা দেওয়াল, মেঝে এবং ভূমি, এই ছোটা দেওয়াল হয়ে গেল। তাহলে ছোটা দেওয়ালের ক্ষেত্রে কি হবে না 6 ইন্টু এ স্কোয়ার। তাহলে যখন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলবে তখন হয়ে যাবে কত 6 ইন্টু এ স্কোয়ার। তাহলে লিখে দিই এখানে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল মানে ছটা তল, 6 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। তাহলে প্রতিটা হচ্ছে স্কোয়ার করে, 4টা দেয়াল হবে 4 স্কোয়ার আর সমগ্র তল হবে 6 স্কোয়ার। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বর্গক্ষেত্র লিখতে হবে। নেক্সট আইটেম এর পরেরটা কি আছে না, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। ওই যে আঁকলাম যে একটা আয়তঘন এঁকে তো 4টা কর্ণ থাকে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে না, কর্ণের দৈর্ঘ্য হবে কিরকম না, আয়তঘনের কর্ণ কি হবে না, আয়তঘনের কর্ণ হবে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। মানে আমি যদি একটা আয়তঘন আঁকি এবং তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলোকে যদি আমি দৈর্ঘ্যটাকে এর দৈর্ঘ্য মনে করি এটা এ, মনে করি প্রস্থটা বি, উচ্চতা যেটা আছে সেটাকে সি লিখলাম। তা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি এ বি সি হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে। তাহলে এই একই জিনিস যদি ঘনকের ক্ষেত্রে হয়, এটা তো হলো আয়তঘনের ক্ষেত্রে, অবশ্যই এই এককটা হবে একক। যেহেতু এটা দৈর্ঘ্য, এটা কোনো বর্গ টর্গ কিছু হবে না, শুধু হবে একক। এবার যদি ঘনক হয়, ঘনক হলে কত হবে না, তার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তাহলে হবে √a স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হবে √3 স্কোয়ার সমান √3 ইন্টু এ একক। এটা হলো ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণ দৈর্ঘ্য √3 ইন্টু এ, তখন এটাকে আরেকভাবে লেখা যায় √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য যা থাকবে সেটা, এটা বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে এসে বাহুর দৈর্ঘ্য। এবার হচ্ছে আয়তন। আয়তন মানে কি আমরা জানি, আয়তন কাকে বলে না, কোনো একটা বস্তু যতটা স্থান দখল করে থাকে সেটাকে বলা হয় তার আয়তন। স্বাভাবিকভাবে একটা বাক্স বা একটা ইট, একটা আলমারি, একটা বই রাখতে গেলেই তার কি হবে, একটা জায়গা লাগবে। তাহলে ওটা রাখতে গেলে যে জায়গা লাগবে সেটাই হচ্ছে আমাদের আয়তন। তাহলে আয়তক্ষণের আয়তন কত হবে না এ ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হলো আয়তঘনের আয়তন। আয়তঘনের এটা একটা আয়তন। এর আয়তন বলা হয়, কখনো বলা হয় ঘনফল,
এককটা হয় ওই জন্যে ঘন একক। ঘন একক। তাহলে ঘনকের ক্ষেত্রে কি হবে না, ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা কিন্তু একই হয়। তাহলে এটা হবে এ কিউব ঘন একক। আয়তঘনের আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আর ঘনকের ক্ষেত্রে সেটা হয়ে যাবে এ অর্থাৎ এ কিউব। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম না, আয়তঘন সম্পর্কে যতটা যা শেখার আমরা মোটামুটি শিখলাম। এবার আমরা অনুশীলনী কিছু সমস্যা সমাধান করব। প্রথমের দিকে যে অঙ্কগুলো আছে সেগুলো মোটামুটি তোমরা করলে, চেষ্টা করলে পেরে যাবে। সেই জন্য একটু পরের দিকের অঙ্ক যেগুলো আছে সেগুলো একটু করে দেখাচ্ছি। প্রথম অঙ্ক দেখুন, 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্ক কি আছে না, একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেন্টিমিটার। তার মানে আমাদের কি দেওয়া আছে না, একটা সমকোণী চৌপল দেওয়া আছে। ছোট্ট করে লিখে দিচ্ছি, একটু ছবি আঁকার দরকার নেই সব অঙ্কের ক্ষেত্রে। এইটার আয়তন দেওয়া আছে 432 সেন্টিমিটার কিউব, মানে ঘন সেন্টিমিটার। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখুন। বলছে এইটাকে এখান থেকে দুটো ছোট ছোট সমান আকারের ঘনক করা হয়েছে, দুটো করা হয়েছে, দুটো এরকম ঘনক তৈরি করা হয়েছে। তাহলে বলছে এই ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, ধরা যাক এদের প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য হবে এ, মানে একটার যা এটা আর এটা সমান, আমি ধরলাম প্রতিটারই এ করে হবে। তাহলে কি হবে না, এটার যে আয়তন বেরোবে আর এটা সেম বেরোবে। তাহলে এদের দুজনের মোট আয়তন কত হবে না, 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো। সেটা কার সঙ্গে সমান হবে, এই আয়তনের সঙ্গে সমান হবে। সেটার দিকে আমাদের এ বের করতে হবে। শুরু করো। ধরি প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ সেন্টিমিটার, যেগুলো সেন্টিমিটার দেওয়া ছিল আমি সেন্টিমিটার লিখে দিলাম। অতএব প্রতিটি ঘনকের আয়তন, কি হবে, সূত্র ছিল এ কিউব, এ কিউব সেন্টিমিটার কিউব, মানে ঘন সেন্টিমিটার। এটা হলো একটা ঘনকের আয়তন। আর দুটি ঘনকের আয়তন কত হবে না, 2 ইন্টু এ কিউব। সেটার সঙ্গে কি সমান হবে, এই যেটা প্রথমে যে আয়তঘন দিয়ে তার সঙ্গে সমান হবে। তাহলে শর্তানুসারে 2a কিউব সমান আসবে 432। এটাকে সমাধান করে এবার করতে হবে। তাহলে বা এ কিউব সমান হবে 2 দিয়ে ভাগ করলে 216, বা এ কিউব সমান হবে 6 এর কিউব, বা এ সমান হবে কত, 6। অতএব প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। অতএব ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য সমান হবে 6 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হলো 9 এর অঙ্ক। এরপর দেখো 10 এর অঙ্কটা। 10 কি আছে না, একটা ঘনকের প্রতিটা বাহুকে 50% কমিয়ে দেওয়া হলো। অর্থাৎ একটা ঘনক দেওয়া ছিল, তার বাহুকে 50% কমিয়ে দেওয়া হলো। তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে ধরি প্রথমে ছিল এ, তাহলে ধরি মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ একক। এখানে কোনো একক নেই, জাস্ট আমি একক লিখলাম সেই জন্য। তাহলে উত্তর চেয়েছে মূল ঘনকের আয়তন আর পরে যে ঘনকটা হবে তার আয়তন, এদের অনুপাত। তাহলে মূল ঘনকের বাহু দৈর্ঘ্য যদি এ হয়, অতএব মূল ঘনকের আয়তন, ঘনফল মানেই বলেছি আয়তন, এখানে বলেছে ঘনফলের অনুপাত, তার মানে আয়তন।
আয়তন অনুপাত বের করতে হবে। আয়তন কত হবে না a কিউব ঘন একক। এবার বলেছে ওই ঘনকটার বাহুটাকে 50% কমিয়ে দেওয়া হলো, তাহলে কি হবে না সেটাকে বলেছে পরিবর্তিত। তাহলে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে না প্রথমে ছিল এ, তারপর 50% কমানো হয়েছে, মানে এ এর 50% মানে 50-এর 100 কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে আগে ছিল এ আর এই অংশটা কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে কত হলো না এটা হবে এ মাইনাস a/2 বিয়োগ করা হবে a/2 একক। তাহলে নতুন যে ঘনক তার বাহু দৈর্ঘ্য হলো a/2। তাহলে পরিবর্তিত ঘনকের আয়তন কত হবে, তাহলে পরিবর্তিত ঘনকের আয়তন হবে কত না তার বাহু হচ্ছে a/2, এর হোল কিউব ঘন একক সমান হবে a কিউব বাই 8 ঘন একক। এবার বলছে এদের অনুপাত, তাহলে অতএব নির্ণেয় অনুপাত কত হবে না প্রথমে বলে কি দেখো বলেছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনক, তাহলে মূল ঘনকটা আগে থাকবে a কিউব, অনুপাত করতে গেলে আমরা ভাজিত করে দিলাম, তাহলে এটা হবে আর পরিবর্তিতটা হচ্ছে a কিউব বাই 8। এর কিন্তু কোনো একক হবে না, যেহেতু অনুপাত এর কোনো একক হবে না। তাহলে a কিউব গুণিত 8/a কিউব সমান 8, a কিউব কেটে গেল, তাহলে 8/1, তাহলে অনুপাতটা হবে 8:1। তাহলে উত্তরটা কি হলো না মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাতটা হবে আমাদের 8:1। নেক্সট দেখো 11 অঙ্ক। 11 অঙ্কটা পড়ো একটু। 11 অঙ্ক কি বলছে না একটি সমকোণী চৌপলাকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1। উহার আয়তন 384 ঘন সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে ঠিক আছে, অনুপাত দিয়ে আছে 3:2:1, তাহলে ধরি আয়তঘনটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 3:2:1 ছিল তো 3x একক সেন্টিমিটার দেওয়া ছিল তো, তাহলে 3x সেন্টিমিটার করে দাও একবারে, 3x সেন্টিমিটার, 2x সেন্টিমিটার আর 1 ছিল x সেন্টিমিটার। আমরা জানি অনুপাত থেকে যখনই কোনো সাথে কনভার্ট করব সংখ্যাতে তখন একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, তাহলে আমরা x দিয়ে গুণ করলাম। আর যেহেতু ওখানে আয়তনটা দিয়ে আছে ঘন সেন্টিমিটার সেই জন্য আমরা এককটা লিখে দিলাম সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে তাহলে আয়তনটা দেওয়া আছে, তাহলে আয়তন কত হবে না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আয়তনের সূত্র। এটা সমান কত হবে 384 বা 6x কিউব সমান হবে 384 বা x কিউব সমান হবে 6 দিয়ে ভাগ করে দাও 64, 64কে আমরা লিখে দিতে পারি 4-এর হোল কিউব, 4×4 = 64 বা x সমান হয়ে গেল কত 4। তাহলে x যদি 4 হয় অতএব দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য ছিল দেখো 3x, তাহলে 3×4 = 12 সেন্টিমিটার। প্রস্থ কত হবে 2x এবং 4×2 = 8 সেন্টিমিটার। আর উচ্চতা কত হবে, উচ্চতা সমান x ছিল মানে 4 সেন্টিমিটার। তাহলে কি হলো
না দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, উচ্চতা পেলাম। উত্তরটা কি চেয়েছিল? না বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। এখন আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি ছিল? না 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, আর উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। সেটা লিখে বলো, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হবে? না 2 ইন্টু দুটো দুটো করে গুণ হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 12 ইন্টু 8 যুক্ত 8-এর সঙ্গে 4, 8 গুণিত 4 যুক্ত আবার 4-এর সঙ্গে 12, এত বর্গ সেন্টিমিটার। এবার এটাকে হিসাব করলে আমাদের উত্তর চলে আসবে। 8 × 96, 32, 4 × 48, তাহলে 2 ইন্টু যোগ করলে 10 × 6 = 6, 8, 8 9 8 17 সমান 12 2 হাতে থাকে 1 35, এত বর্গ সেন্টিমিটার। ভালো করে এটা দেখো, সূত্রটা দেখো, যে সমগ্র তলের ক্ষেত্রফল যখন হবে তখন কি হবে? না 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, প্রস্থ যুক্ত উচ্চতা, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, সব দুটো দুটো করে গুণ হবে। তার দুটো দুটো করে গুণ হলে দিয়ে এবারে সেখানে মানগুলোকে বসিয়ে দিলেই আমাদের উত্তর এসে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে যাব 12 অঙ্কে। 12 অঙ্কটা কি আছে? এবার কোশ্চেন নাম্বার 12, 12 অঙ্ক। 12টা কি বলেছে? একটি চা বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত ডেসিমিটার, এত ডেসিমিটার ও এত ডেসিমিটার। তখন একটা চা রাখার বাক্স, যে দোকানে যেগুলো বড় বড় বাক্সগুলো বিক্রি হয়, হ্যাঁ সেগুলো দেওয়া আছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় ওজন 3.75 কিগ্রা। অর্থাৎ কি বলা আছে? না বাক্সটা যখন চা ভর্তি থাকে তখন তার ওজন হয় 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় ওজন হয় 3.75 কিগ্রা। তাহলে আচ্ছা, তারপর কি বলছে? 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত তা হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে বের করব বাক্সটার আয়তন। মানে বাক্সটার আয়তনের সঙ্গে চায়ের কি সম্পর্ক? না যেহেতু ভেতরের দিকের দৈর্ঘ্য প্রস্থ গভীরতা দেওয়া আছে, তাহলে ভেতরের দিকের আয়তন যতটা হবে ওখানে ততটাই চা ধরবে। ঠিক আছে? দেখো, তাহলে বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই দেখো ডেসিমিটারে দেওয়া আছে। তাহলে লেখো বাক্সটির ভেতরের দিকের ভেতরের দিকের আয়তন সমান কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য 7.5, প্রস্থ 6, উচ্চতা 5.4, এত ঘন ডেসিমিটার। এটাকে আমরা এখন কাটাকাটি করব, মানে গুণ করব না, যেমনটি আছে সেরকমটি রেখে দিলাম, কারণ এটা আমাদের পরে কাজে লাগবে। এখন গুণ করে বড় করে দেবো, আবার সেটাকে পরে কাটাকাটি করব না করে আমরা এটা রেখে দিলাম। এটা হচ্ছে বাক্সটির ভিতরের দিকের আয়তন। এবার দেখো বাক্সটাতে যখন চা ভর্তি থাকে তখন ওজন 52 কেজি সামথিং, আর খালি বাক্সের ওজন 3.75। তাহলে ওইটা চায়ের ওজন কত? না মোট ওজন থেকে যদি আমি বাক্সটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাবো চায়ের ওজন, তাই তো? দেখো, বাক্সে থাকা চায়ের ওজন, বাক্সে থাকা চা এর ওজন, চায়ের ওজন কত হবে? না মোট ওজনটা ছিল 52 কিগ্রা 350 গ্রাম, তাহলে 52.350 350 মাইনাস 3.75
7.75 এত, আমি সব কিগ্রা করে দিলাম, এত কিগ্রা। তাহলে এত, এটা কি না, এটা হচ্ছে চায়ের ওজন। আচ্ছা, এটা মাইনাস করে ফেলো, কত আসবে? ধরো 52.350, আর এটা হচ্ছে 3.750, মাইনাস করো। 0, 0, 6, 1, 3 একে 4, 4 আছে 12, 8, তাহলে কত এসছে না 48.6 কিগ্রা। এটা হচ্ছে যে বাক্সে যে চা আছে তার এটা ওজন। তাহলে এবার এই পরিমাণ চা, তার ওজন হচ্ছে এত কিগ্রা। তাহলে এক ঘন, মানে এটা ঘন ডেসিমিটার ছিল, তাহলে এত ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে এত কিগ্রা। তাহলে এক ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? তাহলে কি ভাগ করতে হবে। অতএব এক ঘন ডেসিমিটার চায়ের ওজন সমান কত হবে না 48.6 বাই, এটা হবে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, এটাও কিন্তু কেজিতে আসবে। যদি আমি এটা কেজিতে ধরেছি তাহলে ওটা কিন্তু কেজিতে আসবে। হিসেব যদিও ওজনটা অ্যাকচুয়ালি কেজিতে হবে, লাস্টে গ্রাম করতে হবে, তখন ছোট একক আসবে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু আমরা কেজি রেখেছি তাহলে আমরা কেজি রেখে দিলাম। এবার কাটাকুটি করুন, কাটাকুটি করলে কত হবে? ধরো একটা পয়েন্ট, আমরা একটা পয়েন্ট তুলে দিলাম, তুলে দিলে দেখো 6 দিয়ে কাটবে, এটা 6 8 48, 6 কে 6। আচ্ছা, 3 দিয়ে এটা কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 2 3 7 3 87 81, 3 18, এটাকে 9 দিয়ে কাটো, 9 3 27, এটা আসবে 9 2। আচ্ছা, এটাকে দিয়ে 7.5 কে কেটে দিতে পারো, এটা কত আসবে না 2.5। তাহলে আমাদের কত উত্তর এলো সমান 1/2.5 ইন্টু 2, মানে 1/5 কিগ্রা। তাহলে দেখো সেই ভগ্নাংশটা এসে গেছে, তো এটাকে তাহলে আমরা গ্রামে কনভার্ট করে দেবো। তাহলে 1000 দিয়ে গুণ করে দিই, তাহলে 1/5 ইন্টু 1000, তাহলে এটা হয়ে গেল গ্রাম। সমান কাটাকাটি করলে এটা হবে 200 গ্রাম, অর্থাৎ এক ঘন ডেসিমিটার চায়ের ওজন হবে 200 গ্রাম। কথা করে বুঝতে পারলে? আমরা চলে যাবে এবারে নেক্সট অঙ্কের দিকে। কোশ্চেন নাম্বার 13। 13 কোশ্চেনটা তোমরা একটু পড়ো, পড়ে তারপরে শুরু করছি। নিজেরা পড়ে একটু বোঝার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 13 বলেছে কি দেখো, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য এক্স সেমি, বেধ 1 মিলিমিটার। প্লেটটির ওজন 4725 গ্রাম। এক ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত হিসেব করে লিখি। কি বলেছে, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেট, তার তার দৈর্ঘ্য দিয়ে আছে এক্স সেন্টিমিটার। তাহলে কিরকম না, ভূমিটা ধরা যাক, এই যে ভূমিটা, এই ভূমিটা বলছে বর্গক্ষেত্রের মতো, যার প্রতিটা বাহু হচ্ছে এক্স, আর বেধ হচ্ছে 1 মিলিমিটার, মানে এর উচ্চতাটা হচ্ছে 1 মিলিমিটার। তাহলে দেখা যাক এর আয়তন কত বের করি আগে আমরা। এখানে দেখো দু রকমের একক দেওয়া আছে, এক্সটা দেওয়া আছে সেন্টিমিটারে, আর উচ্চতা বা বেধ বা মোটা যেটা সেটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে 1 মিলিমিটার। তাহলে একটা আছে মিলিমিটারে, একটা সেন্টিমিটারে, কিন্তু অঙ্কের মধ্যে দেখো লেখা আছে 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন। তার মানে আমাকে করতে হবে কি, এইটাকেও সেন্টিমিটারে কনভার্ট করতে হবে।
ঠিক আছে, লেখো প্লেটের প্লেটের ভূমির বাহু সমান 1 সেন্টিমিটার, প্লেটের উচ্চতা সমান 1 মিলিমিটার। এটাকে আমাকে সেন্টিমিটার করতে হবে, কত হবে 0.1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আয়তন করতে হবে। অতএব প্লেটের আয়তন কত হবে না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে নিচটা বলেছিল বর্গক্ষেত্র, তার দৈর্ঘ্য প্রস্থ সেম, ইন্টু উচ্চতা হচ্ছে 0.1, এত ঘন সেমি, এটা হচ্ছে প্লেটের আয়তন। এবার বলা আছে 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম, 1 ঘন সেন্টিমিটারের ওজন হচ্ছে 8.4, তাহলে এত ঘন সেমির ওজন কত হবে? অতএব প্লেটের ওজন কত হবে না এক্স স্কোয়ার ইন্টু 0.1, এইটাকে গুণ করতে হবে কত 8.4 এত গ্রাম। যেহেতু 1 ঘন ডেসিমিটারের 1 ঘন সেন্টিমিটারের ওজন দেওয়া আছে 8.4, তাহলে অতর কত হবে না ওইটাকে আবার 8.4 দিয়ে গুণ করলে সেটা হবে প্লেটের ওজন। আচ্ছা, কিন্তু প্লেটের ওজন দেওয়া আছে 4725, তাহলে শর্তানুসারে কি হবে না এইটা মানে এক্স স্কোয়ার ইন্টু 0.1 ইন্টু 8.4, এই ওজনটার সঙ্গে সমান দেওয়া আছে 4725, মানে প্লেটের ওজনটা বলে দেওয়া আছে এত গ্রাম, তাহলে এই গ্রামের সঙ্গে গ্রাম সমান হবে। এবারে বলেছে এক্স এর মান কত হিসাব করে লিখি, তাহলে এখান থেকে আমাকে এক্স এর মানটি বের করতে হবে, তাহলে করে ফেলি বা সমাধান করতে হবে। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে, এক্স স্কোয়ার সমান হবে 4725 বাই 0.1 ইন্টু 8.4, তাহলে এটা কাটাকুটি করতে হবে আর কি। আচ্ছা, আমি এই দশমিকগুলোকে তুলে দিই, এই দশমিক তুলে দিই, তাহলে উপরে আমার একটা 100 গুণ এসে যাবে। এবারে দেখো 5 7 7 14 18, 3 দিয়ে কেটে যাবে এটা, তাহলে 3 একে 3, 15, 15 3 7 21, 3 5 15, 3 দিয়ে কাটবে, আর এটা হবে 3 দোকানে 6, 3 8 24। দেখো তো 7 দিয়ে কাটে কিনা, 7 দিয়ে কাটবে কিনা, এটা হবে কেটে যাবে। আমরা যদি 7 দিয়ে কাটি, এটা হবে, এটা কাটলে হবে এটা 7 দিয়ে 14, 1 17, 7 দিয়ে 14, 15 ষোলো 3, 7 5 35, 225, এটাকে 7 দিয়ে কাটলে 7 4 28, এটা তাহলে উপরটা কত হচ্ছে, উপরটা হচ্ছে 225, এখানে 00, আর নিচে হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে কার মান না এক্স স্কোয়ারের মান। আমরা এটা 4 দিয়ে ভাগ করে দিতে পারি, না হলেও আমরা মনে করতে পারি এক্স মান কত, তাহলে এটা বর্গমূল হবে, তাহলে উপরটা বর্গমূল কত হবে না 225, 225 বর্গমূল হচ্ছে 15, আর দুটো শূন্য আছে মানে হবে একটা শূন্য, আর নিচে 4 আছে মানে এর বর্গমূল 2, তাহলে হবে 150/2 সমান হবে 75, অর্থাৎ এক্স এর মানটা আসবে আমাদের কত 75। অর্থাৎ ওই যে আমরা ধর ভূমিটা কত ছিল, উত্তর চাইছিল এক্স এর মান নির্ণয় করি, অতএব এক্স এর মান হবে কত 75 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে কাটাকুটিটা নিজেরা নিজের মতন করে করবে, আমি একটু করে দিয়েছি, কিন্তু তোমরা তোমাদের মতো করে করবে যাতে তোমাদের ওটা অভ্যাস হয়। এবার চলে যাও 17 দাগের অঙ্ক, এটা হলো 13 দাগের অঙ্ক। এবারে আমরা চলে যাব 17 দাগের অঙ্কে। আমরা পড়ো 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? হুম, কি দেওয়া আছে না একটা
চৌবাচ্চা দেওয়া আছে, ধরো আমি একটা সাইডে একটা ছোট্ট করে একটা চৌবাচ্চা আঁকি। ধরা যাক এইটা হচ্ছে আমাদের ওই জলের চৌবাচ্চা, যেটার দৈর্ঘ্য দেওয়া আছে 2.1 মিটার আর প্রশস্ততা দেওয়া আছে 1.5 মিটার। এর অর্ধেকটা জল আছে ধরা যাক এরকম করে, এখানে এই লেভেল করে জল আছে, এই 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 পর্যন্ত জল ভর্তি আছে ট্যাঙ্কটাতে, এটা জলে ভর্তি আছে। এবার কি করতে বলেছে, বলছে আরো 630 লিটার জল ঢাললে গভীরতা কতটা বৃদ্ধি পাবে। তার মানে আমি যদি এখানে আরো জল ঢালি, এখানে যদি আমি আবার 630 লিটার জল ঢালি, তাহলে কি হবে না, 630 লিটার জল ঢালা মানে এই জলের লেভেলটা কিছুটা হলে এখানে ছিল আগে জলের লেভেলটা, তাহলে জলটা আরোটা কিছুটা উঠবে। বলছে এই এই যে উচ্চতাটা বৃদ্ধি পেল, এইটা কতটা বৃদ্ধি পাবে। আগে থেকে অর্ধেকটা ভর্তি ছিল, যে অর্ধেকটা ভর্তি থাক বা যাই হোক, 630 লিটার জল ঢাললে কতটা উপরে উঠবে। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এককগুলো দেওয়া আছে দেখো, সব কিন্তু দিয়ে আছে মিটারে, আর ওখানে একটা দিয়ে আছে 630 লিটার। আর লিটারের সঙ্গে এই মিটার দূরত্ব মিল হবে না, কারণ এটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের একক। সেখান থেকে আমি লিটারটা পাবো কি করে, না এখানে একটা আছে যে 1 ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1 লিটার। 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। তার মানে এই যে মিটারগুলো আছে, একে আমাকে ডেসিমিটারে কনভার্ট করতে হবে। তা লিখে ফেলি, কিভাবে লিখবো, না ধরি না আমাদের এই দুটো দেওয়া আছে, তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্য সমান 2.1 মিটার, একে আমরা কনভার্ট করবো কিসে, ডেসিমিটারে। কত হবে, 10 দিয়ে গুণ, 21 ডেসিমিটার। 21 ডেসিমিটার। প্রস্থ প্রস্থ সমান ছিল 1.5 মিটার, সমান হবে 15 ডেসিমিটার। 15, তার দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। আমাদের বলেছিল উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। এখন দেখো, যে জলটা আমি ঢালবো সেই জলটা কোথায় যাবে, এই লাল যে অংশটা আগের থেকে ছিল এর উপরে জলটা জমবে, যেটার জন্য উচ্চতা বৃদ্ধি পাবে। এই এই যে উচ্চতার জলটা আছে এটাই হচ্ছে আমার 630। তার মানে যেটুকু বৃদ্ধি পাচ্ছে সেটাই আমাদের দরকার। ধরি উচ্চতা বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে H ডেসিমিটার। আমি ধরলাম H ডেসিমিটার উচ্চতা বৃদ্ধি পাবে। তাহলে যতটা জল উপরে উঠলো তার আয়তন কত হবে, না দৈর্ঘ্যটা সেম থাকবে, প্রস্থও সেম থাকবে, শুধু উচ্চতাটা হবে H। তো ওইটা জলের আয়তন, তো সেটা হচ্ছে কত, অত ঘন ডেসিমিটার, মানে 21 × 15 × H ঘন ডেসিমিটার। আর ঘন ডেসিমিটার মানেই বলেছি লিটার। তাহলে শর্তানুসারে শর্তানুসারে তাহলে আয়তনটা কত, না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে জলের আয়তন ডেসিমিটারে। তার মানে এটাই লিটার, এটাই সমান হয়ে যাবে 630 লিটার, কারণ 630 লিটার জল ঢালা হয়েছে। এখানে এটাকে সমাধান করে আমরা এইচ পেয়ে যাব, 630/21 × 15। তাহলে এটাকে 21 দিয়ে কেটে দাও, 21 দিয়ে কাটলে 30 হবে, আর এটাকে 15 × 2 = 30, তাহলে হবে 2। অতএব উচ্চতা 2, এটা কিন্তু ডেসিমিটারে আসবে, এইচটা ডেসিমিটারে, 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। এটা হলো কোনটা, 17 অঙ্কটা করলাম আমরা। ঠিক আছে, এবারে চলে যাও 18 অঙ্কটা। 18 অঙ্কটা পরের বার।
18টা কি বলেছে দেখো, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকৃতির গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাটির তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে লিখি। অঙ্কটা একটু ভালো করে বুঝবেন। আমি ছবিটা আঁকছি। ধরা যাক এইটা হচ্ছে আমাদের ওই মাঠের ছবি। মাঠটার দৈর্ঘ্য প্রস্থ কত বলে দেওয়া আছে, দৈর্ঘ্য বলে দেওয়া আছে 20 মিটার আর প্রস্থ বলে দেওয়া আছে 15 মিটার। এইবার ওই মাঠের ভেতরের কোণে 4টা কোণেই পিলার বসানো হবে। তার মানে কি না, এই কোণে, এই কোণে, এই কোণে আর এই কোণে 4টা কোণে 4টা পিলার বসানো হবে। তো ওই পিলার বসানোর জন্য ওখান থেকেই গর্ত করে মাটি নেওয়া হচ্ছে। এবং এই যে গর্তগুলো, এই গর্তগুলো করছে প্রত্যেকটা ঘনকাকৃতি, মানে এর দৈর্ঘ্য 4, প্রস্থ 4 আর এর গভীরতা, মানে যতটা মাটি খুঁড়ে গর্ত করা হচ্ছে সেটাও 4। মানে এটা হচ্ছে একটা ঘনকাকৃতি, 4টে কোণে 4টা ঘনকাকৃতি গর্ত করা হচ্ছে। গর্ত খোঁড়া হলো মানে ওখান থেকে মাটি উঠে আসবে। মাটি উঠে এসে কোন জায়গায় ছড়ানো হবে না, বাকি যে অংশগুলো, তার মানে কোথায় ছড়ানো হবে, যখন এখান থেকে গর্ত থেকে মাটি খোলা হলো নিশ্চয় গর্তে ফেলবে না, বাকি যে এই অংশটা আছে এই অংশটাতে মাটিটা ফেলা হবে, এই ফাঁকা জায়গাগুলোতে মাটি ফেলা হবে। বলছে তাহলে ওই মাঠটা হাইটটা নিশ্চয়ই বাড়বে, যেহেতু মাটি ফেলা হচ্ছে, কতটা বাড়বে। তাহলে দেখো, মাটি কোথা থেকে তোলা হচ্ছে, এই 4টে গর্ত থেকে। তাহলে মাটিটার আয়তন কত হবে না, এক একটা গর্তে যা আয়তন হবে তাকে 4 দিয়ে গুণ করলে আমি মোট মাটির আয়তন পেয়ে যাব। আগে সেটা বের করি। দেখো, প্রতিটি গর্তের বাহুর দৈর্ঘ্য সমান কত দেওয়া ছিল না, বলেছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 মিটার। বাহুর দৈর্ঘ্য 4 মিটার, প্রত্যেকটা গর্তের বাহুর দৈর্ঘ্য 4 মিটার। অতএব 4টি গর্তের মোট আয়তন, 4টি গর্তের মোট আয়তন কত হবে না, এক একটা গর্তের আয়তন হচ্ছে ঘনকের আয়তন মানে বাহুর কিউব, মানে 4-এর কিউব, আর 4টা গর্তের জন্য 4 ইন্টু 4-এর কিউব, এত ঘন মিটার। তাহলে কত হবে এটা না, 4 4 16, যেটা 64, তা 4 গুণিত 64, তা 64 গুণিত 4, 4 থেকে 16 6 আর কে 25, 256 ঘন মিটার। তাহলে কি বের করলাম না, 4টে গর্ত থেকে মোট যে মাটি তোলা হবে তার আয়তন, একটা গর্তের আয়তন হবে 4-এর কিউব, যেহেতু ঘনকের ক্ষেত্রে আয়তন হচ্ছে বাহুর কিউব, তাহলে 4-এর কিউব, 4টে গর্ত খোঁড়া হয়েছে 4 ইন্টু 4-এর কিউব, তাহলে হচ্ছে 256 ঘনমিটার মাটি কেটে তোলা হয়েছে। সেইটা কোথায় ফেলা হবে না, সেইটা ফেলা হবে এই জায়গাটার উপর। যে জায়গাটার উপর ফেলা হচ্ছে সেই জায়গাটার ক্ষেত্রফলটি আগে বের করতে হবে। তো সেই জায়গার ক্ষেত্রফল কি করে পাবো আমরা না, আমরা যদি এরকম করি যে পুরো জায়গার ক্ষেত্রফল বের করে নিলাম, দিয়ে এই 4টে গর্তের যে মুখের ক্ষেত্রফলগুলো, এই 4টা ক্ষেত্রফল আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে কি পেয়ে যাব, গর্ত বাদে বাকি অংশের ক্ষেত্রফল। তাহলে কিভাবে করবো দেখো, গর্ত বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত হবে না, পুরো যে জায়গাটা ধরলে কত হবে না 20, আর এটা ছিল 15, তাহলে পুরো জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে 20 গুণিত 15, যদি আয়তক্ষেত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এইটা মাইনাস সেখান থেকে কি বাদ যাবে না, 4টা গর্তে 4টে মুখ বাদ যাবে। আর প্রত্যেকটা মুখের ক্ষেত্রফল কত না, প্রত্যেকটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 4 গুণিত 4,
তাহলে 4 গুণিত 4, এটা হচ্ছে কি না একটা গর্তের মুখের ক্ষেত্রফল। 4টে গর্ত আছে ইন্টু 4, তাহলে এত বর্গ মিটার। কত হবে না, এটা হবে 300 মাইনাস 4 4 16 64, এটা এবার বিয়োগ করে ফেলো, এটা এত বর্গ মিটার, 236 বর্গ মিটার। তাহলে কি বের করলাম না 4টে গর্ত থেকে মোট কত মাটি পাওয়া গেছে সেটা বের করলাম, আর 4টে গর্তের মুখ বাদ দিয়ে বাকি যে অংশটা সেই অংশটার আমরা ক্ষেত্রফল বের করলাম। এবার এই যে ফাঁকা অংশের উপরে মাটি পড়েছে, তার মানে কি আয়তনের সূত্র ছিল একটা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। যতটা উপর দিকে উচ্চতা বাড়বে সেটাকে যদি আমরা উচ্চতা ধরি, তাহলে এটা কি হবে না ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফলটা পেয়ে গেছে আমরা 236, উচ্চতা যদি এইচ হয় মানে যে ভূমির গভীরতা বা উচ্চতা যদি এইচ বৃদ্ধি পায়, লিখো উচ্চতা এইচ মিটার বৃদ্ধি পেলে, এই জন্য বৃদ্ধি পেলে কি হবে না 200 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা হচ্ছে কি না যতটা মাটি পড়ছে তার আয়তন, এটাই হবে সেই আগের মাটির আয়তনের সঙ্গে সমান 256, বা এই সমান কত হবে না 256 বাই 236। এবার তোমরা কাটাকাটি করো, কাটাকাটি করে দেখো কত এসছে, খাতায় নিয়ে যেটা করো দেখি, এটা কাটাকাটি করো। এটা কত দিয়ে কাটবে, 4 দিয়ে কাটো তো, 4 দিয়ে কাটলে হবে 59, এটা 4 দিয়ে কাটলে হবে 4 6 24, 4 4 16 সমান হবে 4 4 24, 4 4 16 সমান হবে তাহলে 64/59 সমান, এটা পূর্ণ ভেঙে দাও না, 1.5/5 মিটার, এইটা হবে অ্যান্সার। এটা কত অঙ্ক হলো, এটা 18 অঙ্ক হলো। এবার নেক্সট দেখা যাও, এবারে 19, এবারে 19 অঙ্কটা পড়ো। বলছে 48 মিটার লম্বা 31.5 মিটার চওড়া এখনো নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশে 27 মিটার লম্বা ও 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি থেকে তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসাব করলি। আচ্ছা, কি বলেছে অঙ্কটা না একটা জায়গা আছে, সেটা কিরকম না সেটা দৈর্ঘ্য প্রস্থ এরকম বলে দেওয়া আছে। এরকম একটা জায়গা আছে যেটা 48 মিটার লম্বা, এদিকে হচ্ছে 31.5 মিটার চওড়া, আর উচ্চতা হচ্ছে 6.5 ডেসিমিটারে আছে, এটা ডেসিমিটারে আছে। এটাকে ভর্তি করতে হবে, তার জন্য পাশে একটা গর্ত করা হবে। কিরকম না পাশে একটা 27 মিটার লম্বা আর 18.2 মিটার চওড়া, 18.2 মিটার চওড়া একটা জায়গা আছে। তাহলে বলছে এইখান থেকে মাটিটা কেটে এখানে ফেলা হবে।
বলছি এইটার গভীরতা কতটা করতে হবে, মানে কতটা গভীর করে কাটতে হবে। তার দুটো ছবি দেখে কি মনে হচ্ছে, না যেহেতু এখান থেকে মাটিটা কেটে এটা ভর্তি করা হচ্ছে, তার মানে এই জায়গাটার যা আয়তন হবে এই জায়গাটারও সেম আয়তন হবে। তাহলে দুটো আয়তন সমান করে দিলে আমার উত্তরটা পেয়ে যাবে। তাহলে এখানে দেখো সব এগুলো মিটার ছিল, আমরা এটাকে মিটার করে নিতে পারি। আর এখানে এই দুটো মিটার আছে, আমরা এটাকে মিটার ধরে নেব, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এটাকে লিখেও করতে পারি বা একবারও করা যায়। ধরি ধরি গর্তটির গর্তটির গভীরতা, এই গভীরতাটা সাপোজ এইচ, গভীরতা হবে এইচ মিটার। আমরা ধরলাম এই যে গর্তটা কাটা হবে, সে গর্তটার যে গভীরতা হবে সেটা হচ্ছে এইচ মিটার। তাহলে শর্তানুসারে কি হবে, এইটা আয়তন কত হবে, না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান এর আয়তনের সঙ্গে সমান। তাহলে এর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে 48, দৈর্ঘ্য 48, প্রস্থ এটা ইন্টু গভীরতা মানে এর উচ্চতা ছিল 6.5 ডেসিমিটার। তাহলে একে আমরা লিখতে পারি 6.5-এর জায়গায় ডেসিমিটার মিটার করে দিই একবারে, তাহলে 0.65। আমি একবারই এটাকে মিটার করে দিলাম। এবারে বা এই সমান কত হবে, 31.5 ইন্টু 48 গুণিত 0.65 ডিভাইডেড বাই 18.2 ইন্টু 27। এবার তোমরা এটা কাটাকুটি করবে, দেখো এখানে শূন্য উঠে যাবে, এখানে শূন্য উঠে যাবে, শূন্য উঠে গেলে এবার 48, 48 আছে, 27 আছে, এটা 3 দিয়ে কাটবে না, তাহলে এটাকে 3 দিয়ে কেটে যাবে, 3 9 27, 3 16 48, এটা দেখো 9 দিয়ে কাটবে বোধ হয়, 9 3 27, এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, 9 3 27, 4 9 5 9 5 সরি 9 5 45, এটা 7 দিয়ে কাটবে, 7 2 14, 7 6 42, এটা হবে 7 5 35, 16, 2 দিয়ে এটা হবে 13, এটা 2 দিয়ে এই 8, এটা হবে 13, এটা দিয়ে এটা কেটে দাও, এটা হবে পয়েন্ট, 5.5, তাহলে কত আসছে 5 গুণিত 8 গুণিত 0.5, 40 গুণিত 0.5 সমান 5 4 20, এটা দশমিক, এটা সমান হবে 20। তার মানে এখানটা একটু ভুল হয়ে গেল, এটা হবে 13 দিয়ে কাটছি তো, 0.065, এটা আসবে, তার মানে এটা আসবে 0. এটা আসবে, এটা 0.0 হবে, তার মানে এখানে আসবে এইটা, এখানে আসবে এইটা 2, দুটো দশমিক, তার মানে উত্তর হবে 2, অর্থাৎ এটা গভীরতা করতে হবে, অতএব গভীরতা হবে 2 মিটার। ঠিক আছে, তো এটা কতটা করলাম আমরা, 19টা করলাম। এরপরে আমরা চলে যাব এমসিকিউ প্রশ্নের দিকে চলে যাব। বড় অঙ্ক দু একটা ছেড়ে গেলাম, যেগুলো তোমার নিজেরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে গিয়ে কোনোভাবে যদি বুঝতে না পারো বা কোথাও আটকে যায়, তোমরা এখানে কমেন্ট বক্সে লিখে পাঠাবে বা আমাকে ফোন করবে, তাহলে আমি ওটা তোমাদেরকে আরেকদিন ডাউট ক্লিয়ারিং ক্লাস করে ওটাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে।
এবার আমরা চলে যাব এমসিকিউ প্রশ্ন। এমসিকিউর 2-এর দাগের প্রশ্নটা দেখো কি বলছে। একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 20, প্রস্থ 12, গভীরতা 16। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ, 2 মিটার পুরু তক্তা রাখা যাবে। কতগুলি রাখা যাবে? কি বলেছে না, একটা বড় গর্ত দেওয়া আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে 40, প্রস্থ দেওয়া আছে 12 আর গভীরতা দেওয়া আছে 16। এটা হচ্ছে গর্তটার মাপ দেওয়া আছে। আর ওখানে কিন্তু পুরু তক্তার কথা বলা আছে, যাদের দৈর্ঘ্য হচ্ছে 5, 4, 2 দৈর্ঘ্য প্রস্থ আর পুরু মানে এটা উচ্চতা। বলছে এইরকম মাপের কতগুলো তক্তা এই গর্তের মধ্যে রাখা যাবে। তাহলে গর্তের মধ্যে যখন আমি তক্তাগুলোকে রাখবো, তখন ধর একটা তক্তা রাখলাম, তার উপর একটা রাখলাম, তার উপর একটা, তাহলে কি এটা আস্তে আস্তে জায়গা দখল করছে, মানে আয়তনটা ভরে যাচ্ছে। অর্থাৎ এর আয়তন, এই একটা তক্তার আয়তন কত হবে না সেইটা, আর এর আয়তন মোট কত সেটাকে যদি ভাগ করে দিই তাহলে কতগুলো তক্তা ধরবে সেটা পেয়ে যাব। তাহলে এটাকে আমি আর লিখছি না, যেহেতু এমসিকিউ কোশ্চেন তো এটা অমনি করে দাও। তাহলে তক্তা তক্তা কতগুলো থাকবে না, উপরে হবে গর্তের যে আয়তন মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, আর নিচে হবে একটা তক্তার আয়তন মানে 5 গুণিত 4 গুণিত 2। ঠিক আছে, এটা উপরে হলো গর্তের আয়তন, এটা হচ্ছে গর্তের আয়তন, আর এটা হচ্ছে একটা তক্তার আয়তন। ভাগ করে দিলে পেয়ে যাবো কতগুলো তক্তা থাকবে। তাহলে 5 8 40, 4 3 12, 2 8 16। তাহলে কত হলো 8 8 64, 64 ইন্টু 3, 12 2 হাতে 1, 3 6 18 একে 19। তাহলে হচ্ছে কত 192টি তক্তা রাখা যাবে। ঠিক আছে, 2-এর দাগের, সরি 2 নয়, 3-এর দাগের। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। ঘনকটির আয়তন কত? এখন পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? আমরা জানি পার্শ্বতল একটা কথা আর সমগ্রতল একটা কথা। পার্শ্বতল মানে ঘরের 4টা দেওয়াল মনে করো, এটা যদি পাশে আছে সেই জন্য পার্শ্বতল। তবে ঘনকের পার্শ্বতল করা হয় 4টা, তার ক্ষেত্রফল দেওয়া আছে 256 বর্গমিটার। তাহলে আয়তন কত? আচ্ছা, আমরা যদি ধরি বাহুর দৈর্ঘ্য সমান এ যদি ধরি, তাহলে 4টা দেওয়ালের ক্ষেত্রফল কত হবে না, 4টা দেওয়ালে হবে 4 গুণিত বাহু স্কোয়ার। বাহু যদি এ হয় তাহলে এক একটা দেওয়াল কত করে হবে ক্ষেত্রফল এ স্কোয়ার। তাহলে 4টা দেওয়াল কত হবে 4 ইন্টু এ স্কোয়ার। 4টের ক্ষেত্রফল দেওয়া আছে 256। তাহলে এখান থেকে আমরা বের করবো এ স্কোয়ার। এ স্কোয়ার সমান কত হবে 256/4 সমান 64। তাহলে এ সমান হবে 8, এ সমান 8। তাহলে ঘনকটির আয়তন কত? তাহলে আয়তন কত হবে এবারে? আয়তনের সূত্র কি না, বাহুর কিউব এত, 8-এর কিউব মানে 512 ঘন মিটার। যদি বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল, সেই জন্য 4টে পার্শ্বতল হয়, 4টে পার্শ্বতলের জন্য তাহলে সেখান থেকে 4 ইন্টু এ স্কোয়ার দিয়ে করে এ সমান 8। আয়তন চেয়েছে, আয়তন মানে বাহুর কিউব, করে দিলাম। এবারে নেক্সট অঙ্কে যাও, 4-এর দাগ। 4 দাগ কি বলছে না, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কোনটা হবে? আচ্ছা, আয়তনের অনুপাত দেওয়া আছে কত 1:27। আর ধরা যাক একটার প্রথমটার বাহু আমি লিখছি না, আর প্রথমটার বাহু হচ্ছে এ আর দ্বিতীয়টার বাহু হচ্ছে বি।
তাহলে আয়তনের অনুপাত মানে কি? না, আয়তনের অনুপাত মানে প্রথমটার হবে এ কিউব আর এর হবে বি কিউব। তাহলে এ কিউব বাই বি কিউব সমান দেওয়া আছে 1/27। এখান থেকে আমরা পেয়ে যাব না এ বাই বি এর হোল কিউব সমান হবে 1/3 হোল কিউব, বা এ বাই বি সমান পেয়ে যাব 1/3। উত্তর কি চেয়েছে? ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। বা সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? তাহলে প্রথমটা সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু এ স্কোয়ার, দ্বিতীয়টা হবে 6 ইন্টু বি স্কোয়ার। এই অনুপাতটি চেয়েছে। অনুপাতটা কত হবে? সমান 6 কেটে গেলে হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান আমি লিখতে পারি একে এ বাই বি এর হোল স্কোয়ার সমান 1/3 হোল স্কোয়ার সমান হবে 1/9 সমান হবে কত? 1:9। উত্তরটা হবে 1:9। এটা হলো 4টা। নেক্সট 5-এর অঙ্ক, এমসিকিউ 5-এর অঙ্ক। কি আছে? একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য ডি হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, ঘনক যেহেতু বলা আছে, ধরি বাহুর দৈর্ঘ্য সমান এ একক। সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে এস, সমগ্র তল মানে 6 স্কোয়ার, সেটা সমান দেওয়া আছে এস। আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ডি, মানে কর্ণ কত ছিল? √3 ইন্টু এ, এটা সমান দেওয়া ছিল ডি। এবার বলছে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এ বের করে নিই। এ সমান কত হবে? ডি বাই √3। এখানে এর মানটা বসিয়ে দাও। 6 ইন্টু ডি বাই √3 তার স্কোয়ার সমান এস, বা 6 ইন্টু ডি স্কোয়ার বাই 3 ইকুয়াল টু এস, বা এটা কাটাকুটি করে দিলে হবে 2 ডি স্কোয়ার সমান এস, বা ডি স্কোয়ার সমান এস বাই 2। ডি স্কোয়ার সমান এস বাই 2। 4 নম্বর অপশনটা এটা উত্তর। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখলাম আয়তঘন চ্যাপ্টারটা শিখলাম। তোমরা আরো কিছু অঙ্ক রয়ে গেছে, সংক্ষিপ্ত অঙ্কগুলো রয়ে গেছে। সংক্ষিপ্ত অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। নিজেরা করে যদি কোনো সমস্যা হয়, যদি না করতে পারো কমেন্ট বক্সে লিখে পাঠাবে, বা আমাকে তোমরা ব্যক্তিগতভাবে ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে ফোন করেও এই সম্পর্কে তোমরা আমার কাছ থেকে জানতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা চ্যাপ্টারটা বুঝতে পারলে, এবং তোমরা প্র্যাকটিস করো। আমি পরের ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমরা আসবো। ঠিক আছে, আজকের মতো রেখে দিচ্ছি।